নমস্কার, দুনিয়াদারি নিয়ে সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আজ আরও একটা টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ কথা বলবো। আচ্ছা, একটা যুদ্ধ হচ্ছে, সে যুদ্ধ যদি আগ্নেয়াস্ত্র, মিসাইল এসব দিয়ে না হয়, তার বদলে টাকা, ব্যাংক, তেল, বিজনেস এসব দিয়ে হয়, তাহলে সেটাকে কি বলা হবে? ওয়ার তো বটেই, কিন্তু ইকোনমিক ওয়ার। আর এখন ইরানকে ঘিরে ঠিক সেই যুদ্ধটাই আরও বড় হচ্ছে দিনে দিনে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন করে বড় সড়ো স্যাংশনস ঘোষণা করেছে। প্রায় 60টি ব্যক্তি, সংস্থা এবং জাহাজকে এই নিষেধাজ্ঞার আওতায় ইতিমধ্যেই আনা হয়েছে। কিন্তু গল্পটা শুধু স্যাংশনসের নয়, কারণ ইরানও তো চুপ করে বসে নেই। তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আর এর মাঝখানেই রয়েছে এমন একটি জলপথ যার উপর নির্ভর করে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি বাজার রয়েছে। হ্যাঁ, তার উপরেই তো নির্ভরশীল। আজও কথা বলবো স্ট্রেট অফ হরমুজ নিয়ে। প্রশ্ন হলো, আমেরিকা কি ইরানের অর্থনীতিকে চেপে ধরে তাকে আলোচনার টেবিলে আনতে চাইছে, নাকি এই চাপ উল্টো আরও বড় সংঘাত তৈরি করবে? আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি জানেন, ইরান যদি হরমুজ দিয়ে তেল চলাচল আরও আটকে দেয়, তাহলে ভারতের মতো দেশ কতটা বিপদে পড়তে পারে? ভারত সবসময় চেষ্টা করছে যাতে কোনো রকম বিপদ না আসে, সব রকমভাবে চেষ্টা করছে সব কিছুকে আগলে রাখার, যাতে ভারতের ওপর এর আঁচ না পড়ে। এবার আজকের এই কথাগুলো স্যাংশনস দিয়ে যখন শুরু করেছিলাম সেটা বলি। স্যাংশন কথাটা তো আমরা প্রায়ই শুনি। সহজ ভাষায় এর মানে কি? একটা দেশ যখন অন্য একটা দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, তখন সে আসলে সেই দেশের টাকা উপার্জনের রাস্তা, আন্তর্জাতিক লেনদেন, বাণিজ্য এবং ব্যবসায়িক যে যোগাযোগ, তাকে আরও কঠিন করে দিতে চায়, আরও টাফ সিচুয়েশনে ফেলতে চায়। ধরুন, একটা দেশের কাছে টাকা আছে, কিন্তু সেই টাকা যদি সেই দেশ আন্তর্জাতিক ব্যাংকে ব্যবহার করতে না পারে, বিদেশে পণ্য বিক্রি করতে না পারে, জাহাজে তেল পাঠাতে না পারে, তাহলে সেই অর্থনীতি তো ধীরে ধীরে চাপে পড়ে বই কি। আমেরিকার নতুন পদক্ষেপের লক্ষ্য অনেকটা ঠিক এই জায়গাটাতে। ইরানের অয়েল ট্রেড এবং তার সঙ্গে যুক্ত ইন্টারন্যাশনাল নেটওয়ার্ককে চাপে ফেলা। কারণ ইরানের অর্থনীতির একটা বড় ভিত্তি হলো তেল। ইরান তেল বিক্রি করে এবং বৈদেশিক মুদ্রা পায়, মানে ইন্টারন্যাশনাল মানি। সেই টাকা দিয়ে আমদানি করে, দেশের অর্থনীতি চালায়। সুতরাং তেলের উপর আঘাত মানে কি? অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত দিয়ে দেওয়া। কিন্তু এখানে আমেরিকার সামনে একটা কিন্তু প্রবলেম আছে। কি সমস্যা? ইরানের তেল কে কিনছে? চীন। চীন দীর্ঘদিন ধরেই ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল বায়ারদের মধ্যে রয়েছে। তাই আমেরিকা যদি ইরানের তেল বিক্রি বন্ধ করতে চায়, তাহলে শুধু তেহরানের ওপরেই চাপ দিলে হবে না। তাকে দেখতে হবে সেই তেল কোথায় যাচ্ছে, কে কিনছে, কোন জাহাজে যাচ্ছে, কোন ফিনান্সিয়াল নেটওয়ার্কের মাধ্যমে টাকা আসছে। এই কারণেই স্যাংশনসের আওতা বাড়ছে। এখন প্রশ্ন, ইরান কি এতে ভয় পাবে? ইরানের বক্তব্য কি? তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। আর এখানেই হরমুজের প্রশ্ন চলে আসে। স্ট্রেট অফ হরমুজ হলো পারস্য উপসাগর থেকে বেরিয়ে আরবিয়ান সির দিকে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরু সমুদ্র পথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল আর গ্যাস এই রুট দিয়েই পরিবহন হয়। অর্থাৎ এটা অনেকটা পৃথিবীর এনার্জি সাপ্লাইয়ের একটা মেইন ডোরের মতো, মেইন গেটের মতো। ভাবুন, একটা বিশাল বাজারে ঢোকার জন্য যদি একটা মাত্র গেট থাকে, এন্ট্রেন্স থাকে, আর সেই গেট যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাজারের ভিতরে থাকা পণ্য বাইরে বেরোতে পারবে না, আবার বাইরে থেকে পণ্য সহজে ভিতরে ঢুকতে পারবে না। হরমুজ ঠিক এরকমই ইম্পর্টেন্ট। এখন যদি এই জলপথে টেনশন বাড়ে, তাহলে শুধু ইরান আর আমেরিকার সমস্যা থাকে না, এটা তেলের দাম বাড়তে শুরু করে, শিপিং কস্ট বাড়ে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ে, জাহাজের রুট বদলাতে হয়, আর সেই খরচ শেষ পর্যন্ত কোথায় গিয়ে পড়ে? আম জনতার উপর। আর কোথায়? সব থেকে সাফারার কারা হয়? আম জনতা। আর কোথায়? এবার আসি ভারতের কথায়। ভারত নিজের প্রয়োজনের বড় অংশের ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে। তাই আন্তর্জাতিক ক্রুড অয়েলের দাম যদি বাড়ে, তাহলে ভারতের ওপর সরাসরি চাপ পড়ে। কিভাবে? প্রথমে ক্রুড অয়েলের দাম বাড়ে,
তারপর রিফাইনারির কস্ট বাড়ে, তারপর ট্রান্সপোর্টেশন কস্ট বাড়তে পারে, তারপর এভিয়েশন ফুয়েল, ডিজেল এবং বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্টের দামেও চাপ তৈরি হতে পারে। আর ফুয়েলের দাম বাড়লে শুধু পেট্রোল পাম্পে তার প্রভাব দেখা যায় না, বাসের ভাড়া বাড়তে পারে, ট্রাকের ফ্রেট কস্ট বাড়তে পারে, খাবার পরিবহনের খরচ বাড়তে পারে, কৃষিতে ডিজেলের খরচ বাড়তে পারে। অর্থাৎ তেলের দাম আসলে পুরো ইকোনমির সঙ্গে জড়িয়ে। আর এই কারণেই ইন্ডিয়া খুব কাছ থেকে ইরান ইউএস কনফ্লিক্ট দেখছে। কিন্তু এখানেই আরও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ভারত একদিকে আমেরিকার সঙ্গে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের সঙ্গেও ভারতের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানের চাবাহার পোর্ট ভারতের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই পোর্ট ব্যবহার করে ইন্ডিয়া, আফগানিস্তান এবং সেন্ট্রাল এশিয়ার দিকে বিকল্প কানেক্টিভিটি তৈরি করতে চায়। অর্থাৎ ভারত এমন একটা অবস্থায় আছে যেখানে তাকে একসঙ্গে ওয়াশিংটন এবং তেহরান দুদিকের সম্পর্ককেই সামলাতে হয়। এখন যদি আমেরিকার স্যাংশনস আরও বাড়ে, তাহলে ভারতীয় ব্যবসার উপরও ইনডিরেক্ট প্রেশার তৈরি হতে পারে, কারণ আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে কোনো কান্ট্রি বা কোম্পানি স্যাংশনসের আওতায় পড়লে অন্য দেশের সংস্থাগুলোকেও অনেক বেশি সাবধানে চলতে হয়। এখানেই আসে সেকেন্ডারি স্যাংশনসের ভয়। সহজ করে যদি বলি, তাহলে আমেরিকা শুধু ইরানকে বলছে না যে তুমি আমার নিয়ম মানো, সে অন্য দেশ এবং কোম্পানিগুলোকেও সতর্ক করছে, তুমি যদি ইরানের সঙ্গে এমনভাবে বিজনেস করো যা আমার স্যাংশনসের বিরুদ্ধে যায়, তাহলে তোমার উপরও ব্যবস্থা আসতে পারে। এই পলিসিটাই সবচেয়ে বড় চাপ তৈরি করে, কারণ একটি ভারতীয় বা চীনা কোম্পানিকে তখনই ভাবতে হয় আমি ইরানের সঙ্গে বিজনেস করে লাভ করব, নাকি আমেরিকান ফিনান্সিয়াল সিস্টেমের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি নেব। এটা একটা কঠিন ইকোনমিক ক্যালকুলেশনস। এখন প্রশ্ন, আমেরিকা কেন এত চাপ দিচ্ছে? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। ওয়াশিংটনের বক্তব্য হলো ইরানের সামরিক সক্ষমতা, রিজিওনাল অ্যাক্টিভিটিস এবং তার অর্থনৈতিক নেটওয়ার্ককে চাপে ফেলা। কিন্তু ইরানের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তেহরান বলছে এই ধরনের প্রেশার তাদের আত্মসমর্পণ করাবে না, বরং তারা পাল্টা প্রতিরোধ করবে। আর এখানেই তো ডেঞ্জারাস সব থেকে, কারণ স্যাংশনস যত বাড়ে অর্থনৈতিক চাপ তত বাড়ে, অর্থনৈতিক চাপ বাড়লে ইরানের পাল্টা ব্যবস্থা নেওয়ার ইনসেন্টিভও বাড়তে পারে। আর যদি সেই পাল্টা ব্যবস্থা হরমুজ বা শিপিংয়ের সঙ্গে যুক্ত হয়, তাহলে গোটা বিশ্ব তার ধাক্কা খেতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। হরমুজ নিয়ে টেনশন আছে, আর হরমুজ নিয়ে টেনশন আছে মানেই যে আগামীকাল থেকে সব তেল চলাচল বন্ধ হয়ে যাবে এমনটা একেবারেই নয়। এটা কখনোই নিশ্চিত করে বলা যায় না। বরং এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি, এই জলপথ দিয়ে কতটা শিপিং স্বাভাবিক থাকবে, কোনো বড় ট্যাঙ্কার রুট পরিবর্তন করছে কিনা, ইন্স্যুরেন্স কস্ট কতটা বাড়ছে, আর ইন্টারন্যাশনাল ন্যাভাল প্রেজেন্স কিভাবে বদলাচ্ছে। কারণ অনেক সময় যুদ্ধের থেকেও যুদ্ধের ভয় বাজারে বেশি প্রভাব ফেলে দেয়। ধরুন সবাই মনে করছে আগামী সপ্তাহে তেলের সাপ্লাই কমে যেতে পারে, তাহলেই ট্রেডার্স আজ থেকেই তেলের দাম বাড়িয়ে দিতে পারে ওই ভয় থেকে। অর্থাৎ অ্যাকচুয়াল শর্টেজ হওয়ার আগেই মার্কেট রিঅ্যাকশন শুরু হয়ে যেতে পারে। এখন আরও একটা দেশকে নজরে রাখতে হবে, চীন। কারণ চায়না ইরানের বড় অয়েল বায়ার। আমেরিকা যদি চায়না লিঙ্কড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা অয়েল নেটওয়ার্কসের উপর চাপ বাড়ায়, তাহলে ওয়াশিংটন বেজিং রিলেশনশিপেও নতুন টেনশন তৈরি হতে পারে। আর সেই টেনশন তখন শুধু কিন্তু মিডল ইস্টের থাকবে না, তা চলে আসবে গ্লোবাল ট্রেডের মধ্যে। এই জায়গায় ইন্ডিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ব্যালেন্স রাখা। ভারত চায় মিডল ইস্টে স্টেবিলিটি থাকুক, কারণ ইন্ডিয়ার বিপুল সংখ্যক মানুষ গালফ কান্ট্রিজে কাজ করেন। ভারতের এনার্জি সিকিউরিটিও এই অঞ্চলের স্টেবিলিটির সঙ্গে যুক্ত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া চায় না যে অয়েল প্রাইস দীর্ঘদিন অস্বাভাবিকভাবে বেড়ে থাকুক, কারণ ভারতীয় ইকোনমি দ্রুত বাড়ছে, কিন্তু হাই এনার্জি প্রাইসেস সেই গ্রোথের উপর চাপ তৈরি করতে পারে। তাহলে সামনে কি হতে পারে? ফার্স্ট পসিবিলিটি কি? স্যাংশনস আরও বাড়বে, কিন্তু ইরান ও ইউএস শেষ পর্যন্ত আবার আলোচনায় ফিরবে। সেকেন্ড পসিবিলিটি, ইরান পাল্টা ইকোনমিক বা মিলিটারি প্রেশার বাড়াবে এবং হরমুজ নিয়ে টেনশন আরও বাড়বে। থার্ড পসিবিলিটি কি? পাকিস্তান, ওমান এবং অন্য মধ্যস্থতাকারী দেশগুলো আবার ডায়ালগের রাস্তা খুলতে পারে। ফোর্থ পসিবিলিটি কি?
কনফ্লিক্ট দীর্ঘদিন চলতে পারে, কিন্তু হরমুজ পুরোপুরি বন্ধ না হওয়ায় গ্লোবাল মার্কেট কোনোভাবে সামলে নিতে পারে। এই মুহূর্তে কোনটা হবে সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরান ইউএস কনফ্লিক্ট এখন শুধু দু দেশের সংঘাত নয়, এটা হয়ে উঠছে গ্লোবাল ইকোনমিক সিকিউরিটির প্রশ্ন। কারণ একটি দেশের উপর স্যাংশনস দেওয়া হচ্ছে, সেই দেশের অয়েল ট্রেডে চাপ দেওয়া হচ্ছে, তারপর সেই দেশ যদি শিপিং রুটে চাপ তৈরি করে তাহলে তেলের বাজারে ধাক্কা লাগে। তেলের বাজারে ধাক্কা লাগলে ট্রান্সপোর্টেশনের খরচ বাড়ে, ট্রান্সপোর্টেশনের খরচ বাড়লে পণ্যের দাম বাড়ে। অর্থাৎ ওয়াশিংটন থেকে তেহরান, তেহরান থেকে হরমুজ, আর হরমুজ থেকে আমার আপনার বাজার, এই পুরো চেইনটা আসলে ইন্টারকানেক্টেড, একে অপরের সঙ্গে জড়িয়ে। এখন তাই আসল প্রশ্ন শুধু আমেরিকা ইরানের উপর কতটা স্যাংশনস দেবে না, এটা নয়। আসল প্রশ্ন হলো, এই ইকোনমিক ওয়ার কি ইরানকে আলোচনায় আনবে নাকি ইরানকে আরো অ্যাগ্রেসিভ করে তুলবে? আর যদি দ্বিতীয়টা হয় তাহলে হরমুজ কি আবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠবে? কারণ মিডল ইস্টের যুদ্ধ যখন সমুদ্রপথে পৌঁছে যায় তখন তার ঢেউ আর মিডল ইস্টের মধ্যে আটকে থাকে না, তার প্রভাব পৌঁছে যায় দিল্লি, মুম্বাই, কলকাতা থেকে শুরু করে বিশ্বের প্রতিটি বড় বাজারে। এই কারণে ইরান ইউএস কনফ্লিক্ট এখন শুধু বিদেশের খবর নয়, এটা ভারতের ইকোনমি, জ্বালানি নিরাপত্তা এবং আগামী দিনের বাজারের সঙ্গেও জড়িয়ে। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন? কি হতে চলেছে পরিস্থিতি? কি হবে? কি মনে হয় আপনাদের হরমুজকে নিয়ে? অবশ্যই জানান দুনিয়াদারির কমেন্ট সেকশন।